রফিক সাহেব, হ্যাঁ স্যার। আজকে তো আমাদের অফিসে ইলেকট্রিক প্রবলেম। জি জি জি। সকাল থেকে তো পুরো বিল্ডিং এ কোনো কারেন্ট নাই। হ্যাঁ অফিসের ভিতরে তো এসি ফ্যান সবই বন্ধ। হ্যাঁ যার কারণে এখানে আইসা বসলাম, তাই না? হ্যাঁ তো আজকে তো আমাদের অফিসের নিয়োগের একটা ইন্টারভিউ এর বোর্ড বসার কথা ছিল, তাই না? হ্যাঁ তো ক্যান্ডিডেট কি সবাই আসছে? হ্যাঁ, সবাই এসে দাঁড়া রয়েছে। তাহলে আপনি এক কাজ করেন, ইন্টারভিউটা এখানে নিন নাকি? হ্যাঁ, এখানে নেই, খোলামেলা বাতাস আছে, ভালোই লাগতেছে এখানে। আপনি সঠিক কথাই বলেছেন। তো আপনি এক কাজ করেন, একজন একজন করে পাঠান, তো আমি এখানে ইন্টারভিউটা সেরে ফেলি। আচ্ছা, আমি তাহলে নিয়ে আসি করে। হ্যাঁ হ্যাঁ, একজন একজন করে আসতে বলেন। আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি কি ইন্টারভিউ দিতে এসেছো? জি স্যার, বেয়াদবি মাফ করুন স্যার। অনাকাঙ্ক্ষিত কারণবশত আমি স্যার আজকে ফর্মাল ড্রেস পরে আসতে পারবো স্যার। আপনি যদি বেয়াদবি মাফ করেন, যদি স্যার এই ড্রেসে আমার ইন্টারভিউটা নিতেন খুব ভালো হতো স্যার। আসলে তুমি যে পোশাকটা পরে আসছো, এটা তো ইন্টারভিউর জন্য প্রযোজ্য না। ঠিক আছে, এখন যেহেতু তুমি ইন্টারভিউটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছো, তা আমি তোমার রিকোয়েস্টটা রাখার জন্য তোমার ইন্টারভিউটা নিব। ঠিক আছে, তুমি বসো। স্যার থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার, তোমাকে তো চেনা চেনা লাগতেছে। তুমি পদ্মা এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট কোম্পানির মালিক আশরাফ চৌধুরীর ছেলে আশিক না? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। তো তুমি একটা বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মালিকের ছেলে হয়ে তো তুমি এখানে কি করতেছো? স্যার কি করে যে আপনাকে বলি, এত বড় কোম্পানি আমাদের আছে, কিন্তু তারপর স্যার আপনাকে বলে বোঝাতে পারতেছি না স্যার। তুমি কি আমাদের এখানে চাকরির জন্য এসেছো? জি স্যার, চাকরির জন্য এসেছি। তোমার বাবাই তো কয়েক হাজার মানুষকে চাকরি দিচ্ছে, আর সেখানে তুমি আমাদের কোম্পানিতে চাকরি করবা, এটা কেমন দেখায় বলো তো? স্যার, এই ইন্টারভিউ দিয়ে যদি আমাকে যোগ্য মনে হয় তবে স্যার চাকরিটা দিন, আর যদি যোগ্য মনে না হয় তো স্যার না বলে দিন স্যার। আচ্ছা, ঠিক আছে, তা না হয় বুঝলাম। ওদের এত বড় একটা প্রতিষ্ঠান, ওদের যে সয় সম্পত্তি ওইসব রেখে ও আসছে এই কোম্পানিতে চাকরি করার জন্য। না, বিষয়টা কেমন জানি মনে হচ্ছে। ওকে অবশ্যই একটু ভালো করে যাচাই করে দেখতে হবে, অন্য কিছু হতে পারে। তো ঠিক আছে, তাহলে তোমার ইন্টারভিউ শুরু করি না। আচ্ছা বলো তো, তোমার দেখা সবচেয়ে সত্যবাদী মানুষকে? স্যার, আমার সৎ মা। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম। তোমার তো আসল মা মারা গেছে। জি স্যার। এখন যে মা আছে এটা তো তোমার সৎ মা, তাই না? জি স্যার। তাহলে তোমার কাছে তোমার আসল মায়ের চেয়ে তোমার সৎ মাই সবচেয়ে বেশি সত্যবাদী? জি স্যার, আমার সৎ মাই আমার কাছে সত্যবাদী, আর আমার নিজের মা আমার কাছে মিথ্যাবাদী। আমার আমার নিজের মা মাঝে মাঝে আমার কাছে মিথ্যা কথা বলতো, কিন্তু আমার সৎ মা আমার কাছে কখনো মিথ্যা কথা বলে না। আজব ব্যাপার তো। আমি শুনেছি যাদের নাকি সৎ মা আছে তারা তাদের আসল মাকে বেশি ভালোবাসে, আর তুমি বলতেছো তুমি নাকি তোমার সৎ মাকে বেশি সত্যবাদী মনে করো। আসলে কেমনে, এটা আমার মাথা ধরতেছে না। তুমি এক কাজ করো, দু একটা উদাহরণ দেয় আমাকে শোনাও তো দেখি। স্যার, আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম এবং অনেক দুষ্টুমি করতাম। দুষ্টুমি করতে করতে আমার মা অনেক সময় রেগে যেত। রেগে গিয়ে আমাকে বলতো তোর সারাদিনের খাবার বন্ধ। কিন্তু আমার আসল মা একজন মিথ্যাবাদী। কি কারণে? আমার আম্মা বলতো যে তোর একদিনের খাবার বন্ধ, কিন্তু আসলে সে একদিনের না, এক বেলার খাবার বন্ধ করতো না। সে আমার ঠিকই খাবার দিত। স্যার, আমার আসলে মারা গেল। আসলে মারা যাওয়ার পরে আমার সৎ মা এলো আমার জীবনে। তো তারপর স্যার আমি অনেক দুষ্টুমি করতাম। দুষ্টুমি করতে করতে সেই মনে করেন যে আমার সৎ মা রেগে গিয়ে বলতো তোমার একদিনের খাবার বন্ধ। তো দিন শেষে স্যার আমি দেখতাম আমার সৎ মা আমার সারাদিনের খাবার বন্ধ করে দিয়েছে। স্যার আপনি বলেন, আমার আসল মা সত্যবাদী ছিল নাকি সৎ মা সত্যবাদী ছিল? আপনি বলেন। বুঝতে পারছি এই ব্যাপার তাহলে। আচ্ছা, তো বুঝলাম, কিন্তু তোমার কাছে আর অন্য কোনো উদাহরণ আছে যে যেটার দ্বারা তুমি বুঝাতে পারবা? স্যার, আমার একটা শখের ব্যাট ছিল। ব্যাটটা দিয়ে আমি অনেক খেলাধুলা করতাম। তো স্যার একদিন ক্রিকেট খেলে আসতে দেরি হতে মা রাগ করে ব্যাটটি আর ভেঙে ফেলে দেয়। এরপর 3 মাস পরে আমার ফাইনাল পরীক্ষা আসে। ফাইনাল পরীক্ষায় আমি অনেক ভালো রেজাল্ট করি এবং এই রেজাল্টের সুবাদে মা আমাকে নতুন একটা ব্যাট কিনে দেয়। স্যার, আমার সৎ মায়ের ভাই মানে আমার মামা একদিন আমাদের বাসায় বেড়াতে আসে। বেড়াতে এসে আমাকে সিগারেট নিয়ে এসেছে দোকান থেকে। তো স্যার ওই দিনকে আমার খেলা ছিল, এমনকি ওই খেলাধুলায় আমি অংশগ্রহণ করি, এমনকি জয়লাভ করি। জয়লাভ করে স্যার আনন্দ উল্লাসে মেতে উঠেছিলাম। তো স্যার এদিকে সিগারেট আনতে অনেক দেরি হয়ে গেছে। তো বাড়ি ফিরতে দেরি হতে মা আমার ব্যাটটি ভেঙে ফেলে দেয়, এমনকি বলে যে আজ থেকে তোমার খেলা বন্ধ। স্যার তারপর থেকে আমার জীবনে খেলাধুলা শুরু করা পাইনি স্যার।
স্যার ওই দিনই আমার আসল মা আমার সৎ মার কাছে পরাজিত হয়েছে। স্যার আপনি বলুন কে সত্যবাদী, আমার সৎ মা না আমার আসল মা? আপনি বলুন স্যার। স্যার আপনি তো জানেন আগে আমরা অনেক গরিব ছিলাম, সেই সময় বাবা বাজার থেকে মাংস কিনে আনতো। তো মা যখন মাংস রান্না করতো, রান্না করে আমাকে খেতে দিত, তখন বলতাম যে মা তুমি মাংস খাবা না? মা বলতো আমি মা, মায়েদের মাংস খেতে হয় না। আর তারপরে 2-3 টুকরা খাইছি, তুই খাওয়া, এই কথা বলে মা আমাকে মাংস খাইয়ে দিত। স্যার এরপর যখন সৎ মা মাংস রান্না করতো তখন বলতো তোমরা ছেলে মানুষ, ছেলে মানুষের এত বেশি মাংস খেতে হয় না। তখন আমি বলতাম আচ্ছা মা ঠিক আছে, তাহলে আপনি একটু বেশি করে খান। স্যার আপনি দেখেন আমার আসল মা মিথ্যাবাদী না, আর সৎ মা সত্যবাদী না। আর একটা কথা স্যার, মায়েরা তো অনেক পরিশ্রম করে স্যার, মাংস খাওয়া তো তাদের দরকার, মায়েরা তো মাংস খেতেই পারে, তাই না স্যার? আপনি বলেন কে মিথ্যাবাদী আর কে সত্যবাদী? আসলে তুমি ঠিকই কথা বলেছো, আসল মায়েরা মিথ্যাবাদী হয় আর সৎ মায়েরা সত্যবাদী হয়। আমার একটা বিষয় মাথায় খেলতেছে না, তুমি এত বড় কোম্পানির মালিকের ছেলে হয়ে তুমি এই কোম্পানির সামান্য এই চাকরিটা করবা, এটা বিষয়টা আমার মাথায় ধরতেছে না। তুমি তা কি কারণে এই চাকরিটা করবা, তুমি আমাকে একটু খুলে বলবা? স্যার এটাও আমার সৎ মায়ের সত্যবাদিতার জন্য স্যার। মানে বুঝলাম না তো, তোমার সৎ মায়ের সত্যবাদিতার জন্য মানে? তোমাদের এত বড় একটা কোম্পানি, কিছুদিন পরে তুমি এই কোম্পানির মালিক হবা, আর তুমি আসছো এই চাকরি করার জন্য, এটা বুঝলাম না তো। স্যার কিছুদিন আগে আমার বাবা আমাকে একটা কাজ দিয়েছিল, সাথে সাথে আমার সৎ মা আমাকে একটা শর্ত দিয়েছিল, এমনকি বলেছিল তুমি যদি এই কাজটা করতে না পারো তাহলে কিন্তু বড় একটা সিদ্ধান্ত নেবে। স্যার ওই কাজের আগের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে আমি ওই কাজে সফলতা অর্জন করতে পারিনি স্যার। এর জন্য আমার সৎ মা আমার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি তার নামে লিখে নিয়েছে স্যার। এরপরে আমি বুঝতে পারি আমার সৎ মায়ের বড় সেই সিদ্ধান্তটা কি। তারপরে স্যার আমি আমার নিজের বাড়িতে কাজের লোক থাকি স্যার। সৎ মায়ের হুকুম মতো কাজ করলে তবে আমার পকেট খরচ দেওয়া হয় স্যার, আর যদি তার কথা মতো কাজ না করি তবে স্যার টাকা পয়সা কিছু দেওয়া হয় না। আর স্যার আমার নিজের বাড়ি মনে হয় জেলখানার মতো স্যার। আমি এখন এই জেলখানা থেকে মুক্তি পেতে চাই। তার মানে এই না স্যার যে দয়া করে আমাকে চাকরি দেবেন, আমাকে যদি আপনার যোগ্য মনে হয় তবে আমাকে চাকরি দেবেন, আর যদি যোগ্য মনে না হয় তো স্যার তাহলে চাকরি দেওয়ার দরকার নেই। আসলে কি বলবো আমি বুঝতে পারতেছি না, তোমার এই চাকরি ভাইবা নিতে যে আমি তো ইমোশনাল হয়ে গেলাম। দর্শক আপনারাই বলেন তো এখন আমি কি করব, ছেলেটাকে চাকরি দিব না চাকরি দিব না? আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাই দিবেন।